আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি বেনজির স্টুডিওতে চলে এসেছি আপনাদের জন্য স্টার্টআপ স্টোরিজ দ্য জার্নি অফ অ্যান এন্টারপ্রেনিউর শীর্ষক আয়োজনের এপিসোড 1 নিয়ে। ওয়েল, this program has been launched to inspire the entrepreneurs and especially for the youngsters who want to be an entrepreneur. Okay, so startup from scratch এবং এন্টারপ্রেনিউরদের যদি সাফল্য এবং চ্যালেঞ্জেস নিয়ে আমরা খুঁটিনাটি আলোচনা করতে পারি, এটা কিন্তু ইয়াং প্রজন্মের জন্য একটা অনেক বড় ব্যাপার, কারণ অনেকেই অনেক সময় অনেক ধরনের কনফিউশনে ভোগে। তো এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমি স্টুডিওতে চলে এসেছি এবং আমার সাথে আছে দুজন তরুণ উদ্যোক্তা। আজকে আমার সাথে আছেন মিস্টার ওসমান গনি, ডিসবার্সমেন্ট স্পেশালিস্ট, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অ্যান্ড প্রিন্সিপাল ওনার অফ এলিজিয়া ইটস। এবং আমার সাথে আরও আছেন উম্মাল বহর নাজাত, ওনার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইনার, নাফ স্টুডিও, ওনার অফ নাফস ক্যাফে, নাফস অ্যাপারেল, নাফস হোম অ্যান্ড বিয়ন্ড। কেমন আছেন আপনারা দুইজন? আলহামদুলিল্লাহ ভালো, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি এবং আপনাদের মতো ইয়াংস্টারদেরকে দেখে নিজেকেও ইয়াং লাগছে আজকে। ভালো লাগে যখন দেখি যে তরুণরা এভাবে এগিয়ে যাচ্ছে এবং দেশের জন্য দে আর ক্রিয়েটিং অপরচুনিটিস। সো আমি শুরুতে চলে যাচ্ছি লেডিস ফার্স্ট, নাজাতের কাছে চলে যাচ্ছি। নাজাত কেমন আছেন? আচ্ছা আপু, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি এবং আপনাকে পেয়ে এবং ওসমানকে পেয়ে আমি আরো খুশি আজকে। তো নাজাত, আপনি একজন ইন্টেরিয়র ডিজাইনার, পাশাপাশি একজন মা, which is most challenging thing work life balance এর ক্ষেত্রে। তো আমার কোয়েশ্চেনটি হচ্ছে actually what inspired you to become an entrepreneur and what are the reasons behind choosing the food industry? আসলে আপু, I have always wanted to be an entrepreneur কারণ I know it's difficult mom life আর এটাকে ব্যালেন্স করা স্টাফ, বাট আমি মনে করি যে একটা আইডেন্টিটি থাকা ইজ ইম্পর্টেন্ট। তো এটার জন্য আর হচ্ছে গিয়া আরেকটা জিনিস হচ্ছে আমি অলওয়েজই চাইতাম যে ওয়ার্ক অপরচুনিটি ক্রিয়েট করার জন্য মানুষের জন্য। সো এটা একটা রিজন। আর ফুড ইন্ডাস্ট্রি চুজ করার পিছে যদি রিজন বলতে হয় তাহলে আই লাভ ইটিং ফুড, আই এম আ বিগ টাইম ফুডি। আর হচ্ছে আমার আম্মু কিন্তু খুব মজার মজার রান্না করে, সো আই অলওয়েজ গট টু এক্সপেরিমেন্ট উইথ ফুড। আর আমার আব্বুর এই সেক্টরে অনেক ভালো নলেজ আছে, সো এখানে আর কি এইগুলা কারণে আমি আর কি এই ফুড ইন্ডাস্ট্রিটার উপরে এই করেছি। দ্যাট ইজ দ্য মোটিভেশনাল ফ্যাক্টর, রাইট, মোটিভেশনাল ফ্যাক্টর ছিল এই স্টার্টআপটার পিছনে এই স্ট্র্যাটেজি কাজ করছে। সো ভেরি গুড, হোম থেকে আপনার সব আইডিয়া চলে আসছে। থ্যাংক ইউ ভেরি মাচ নাজাত। চলে যাচ্ছে ওসমানের কাছে। ওসমান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। প্রথমে জিজ্ঞেস করি, নিজের ইউনিভার্সিটিতে ফেরত এসে কেমন লাগছে? অনেক ভালো লাগছে, অনেক দিন পর আসছি আন্ডারগ্রেডের পরে, আর ওরকম আশা হয় নাই। শুধুমাত্র লাস্ট টাইম অ্যাজ আই রিমেম্বার যে ইন্টার্নশিপ প্রেজেন্টেশন যেটা ছিল ওই দিন আসা হয়েছিল, দেন একদিন সার্টিফিকেট নিতে আসছিলাম, বাট আনফরচুনেটলি আপনার সাথে দেখা হয় নাই। বাট ইটস ভেরি গুড কম্পেনসেশন ফর দ্যাট ডে। ইয়া অফ কোর্স, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ। তো ওসমান, আপনার কাছে আমার যে কোয়েশ্চেনটা, যে আপনি অত্যন্ত দক্ষতার সাথে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কিন্তু সাকসেসফুলি জব করছেন। তো মাই কোয়েশ্চেন ইজ যে আপনি জবের পাশাপাশি এন্টারপ্রেনিউরশিপটাকে কেন বেছে নিলেন? অ্যান্ড টু বি মোর স্পেসিফিক্যালি, হোয়াট ইজ দ্য ডিফাইনিং মোমেন্ট ওয়েন ইউ ডিসাইডেড যে হ্যাঁ আমি এন্টারপ্রেনিউর হব? ওকে, অনেস্টলি স্পিকিং ইট স্টার্টেড ফ্রম দি আন্ডারগ্রেড। সো যখন আন্ডারগ্রেড সিইউবিতে ভর্তি হই তখন থেকে আমার ইচ্ছা ছিল যে হাউ টু অ্যাড ভ্যালু, লাইক অ্যাজ ইউ নো I am an SCCA member and close to CA. So at that time I was thinking যে আমি আন্ডারগ্রেড করতেছি, দেন আন্ডারগ্রেডের পরে আমি কিভাবে আমার নিজের ক্যারিয়ার গ্রোথ প্লাস এটা থেকে আমি কিভাবে ভ্যালু অ্যাড করব। সো দ্যাটস ওয়াই আফটার কাপল অফ সেমিস্টার্স, সো যখন আপনার ক্লাস করি অপারেশন ম্যানেজমেন্ট, ওপিএন, অ্যান্ড দেন আরেকটা ছিল বাস 321 যেটা এন্টারপ্রেনারশিপ নিয়ে। সো তখন আমার মনে একটা ইচ্ছা জাগে যে, এবং কি আমাদের একটা প্রেজেন্টেশন ছিল, যে একটা প্রজেক্ট ছিল, অ্যান্ড আওয়ার অ্যাসাইনমেন্ট ওয়াজ লাইক এআই ক্যাফে। সো দ্যাটস ওয়াই অ্যাট দ্যাট মোমেন্ট আই থট অফ যে না, নিজের একটা কিছু শুরু করি। অ্যান্ড কাপল অফ ডেজ লেটার দেন আমার একটা ইউটিউবে একটা ভিডিও দেখি, ওই ভিডিওটা খুবই ইন্সপায়ারিং ছিল যে আমরা যে কোনো ভেঞ্চার, এটা যদি আমরা সোসাইটিকে যদি বেনিফিটেড করার জন্য আমরা কোনো ভেঞ্চার হাতে নেই, দেন এইটা অ্যাজ আমরা বেনিফিট হব, আমাদের সোসাইটিও বেনিফিট হবে। সো দ্যাটস ওয়াই আই কেম টু স্টার্ট আ নিউ ভেঞ্চার। সো দ্যাটস দ্য মুভমেন্ট আই থট যে না, আমার একটা কিছু করা দরকার। সো এটা আমার রেডি ছিল প্রজেক্টটা, যে কিভাবে শুরু করব, কিভাবে সব কিছু রান করব। সো দেন শুরু করা। থ্যাংক ইউ ভেরি মাচ। খুব সুন্দর করে আপনি বুঝিয়েছেন যে আপনার এডুকেশন থেকেই আপনি
জিনিসটা কি হচ্ছে? তো একটা সিলি কোয়েশ্চেন করা যায়। তো আমার ক্লাসের কথা বলেন, ক্লাসটা কেমন লাগতো? অফ কোর্স অনেক অনেক ভালো লাগতো ম্যাম। নাকি সামনে নাকি পিছনে? না না, এটা আমরা আমরা আপনার পেছনেও আমরা বলি যে আমরা আপনার ক্লাস, তারপর দেন ফারিয়া ম্যাম, আপনাদের ফার্স্ট টাইম ছিল, বাট স্টিল আমরা অনেক এনজয় করছি, এমনকি ইট ওয়াজ আ ভেরি entertaining moment for us as well. So thank you very much. I can still remember when I joined Canadian University of Bangladesh, you were the first batch. You guys were the first batch. So thank you very much. আবার চলে আসবে, এখন ফিরে যাচ্ছি আবার coming back to নাজাদ। আপনার স্ক্র্যাচ থেকে যদি আপনি শুরু করি, যে আপনার স্টার্টআপটা কিন্তু আপনি একদম স্ক্র্যাচ থেকে শুরু করেছেন, তো স্ক্র্যাচ থেকে শুরু করার পর এই যে আজকের আপনি এই যাত্রাটাই কিন্তু আপনাকে অনেক চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছে। মানে এটা না বলারই কোনো অপেক্ষা নাই যে আপনাকে প্রচুর চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছে। তো এই চ্যালেঞ্জেসগুলো আপনি কিভাবে ফেস করেছেন এবং মোর স্পেসিফিক্যালি আপনার মোটিভেশনাল ফ্যাক্টরটা কি ছিল? চ্যালেঞ্জেস যেগুলো ফেস করেছি, এখানে তো আসলে মম গিল্ট তো অনেক বেশি কাজ করে যে মানে ওকে রেখে বাসা থেকে বের হয়ে আমি কাজ করতে যাচ্ছি বা কোথাও যাচ্ছি। সো চ্যালেঞ্জেস একদম স্টার্টিং থেকে বলতে গেলে লোকেশন ফাইন্ডিং থেকে শুরু করে এভরিথিং। কারণ আমার মাথায় এটা ছিল যে আমি যেহেতু আমার একটা বেবি আছে, তো আমার একদম কাছাকাছি কোথাও লাগবে, রাইট? সো লোকেশন ফাইন্ডিং থেকে শুরু করে শেফকে ট্রেন করা, আমার কিন্তু এটা কিন্তু আমি বলবো যে এটা কি বলবো, মানে আমার একটা ক্রেডিট যে আমি একটা অন্য প্রফেশন থেকে একটা মানে ছেলেদেরকে কয়টা ছেলেকে ধরে নিয়ে এসে আমি ওদের ট্রেন করে শেফ বানিয়েছি, ঠিক আছে? সো তো সবকিছু অনেক চ্যালেঞ্জিং ছিল। আর দেখা যাচ্ছে মোহাম্মদপুরের যে জায়গাটায় আমার ক্যাফে এট দ্য মোমেন্ট, ওখানে আসলে কাস্টমার এসে আমাকে এভাবে বলে যে আপনি কিভাবে করে সাহস করলেন এইখানে এইরকম একটা সি ফুড রেস্টুরেন্ট বা ক্যাফে ওপেন করেন। সো একদম ছোট ছোট জিনিসগুলো নিয়ে চ্যালেঞ্জেস ফেস করেছি, বাট আলহামদুলিল্লাহ হিয়ার আই অ্যাম। থ্যাংক ইউ, এবং উই আর প্রাউড অফ ইউ, নো ডাউট। বিকজ আসলে একজন নতুন মা এবং সব মিলিয়ে একটা মেয়ের জন্য, যদিও I don't want to be a gender discriminant person, I believe in gender justice, তো স্টিল আমাদের কিন্তু কষ্ট হয়ে যায়। আমার যেমন যে মম গিল্ট যেটা বললেন, দিস ইজ সামথিং যেটা আমাদেরকে উই কান্ট ইগনোর। সো থ্যাংক ইউ নাজাদ। আবার ফিরে যাচ্ছি ওসমানের কাছে। ওসমান, কাছাকাছি প্রশ্নটা নিয়ে আপনার কাছে আসছি যে আপনি জবের পাশাপাশি যখন বিজনেস স্টার্ট করেছেন, সো আপনাকে ডেফিনেটলি অনেক চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছে। তো আপনি কিভাবে চ্যালেঞ্জেস ফেস করেছেন, এবং চ্যালেঞ্জেসগুলো ফেস করার ক্ষেত্রে আপনার মোটিভেশনাল ফ্যাক্টরগুলো কি ছিল? চ্যালেঞ্জেস আমার আসলে আন্ডারগ্রেড থেকেই চ্যালেঞ্জ নেওয়ার অভ্যাসটা তৈরি হয়। অ্যাজ ইউ নো, অ্যাট দ্যাট টাইম আমার এসএসসিএ কমপ্লিট ছিল না, দেন এসএসসিএ প্লাস সিএ, দেন আন্ডারগ্রেড, আবার পাশাপাশি আমি একটা ফার্মের ম্যানেজার ছিলাম, সিএ ফার্মের। তো দ্যাটস ওয়াই তখন থেকে আমার চ্যালেঞ্জ নেওয়ার অভ্যাসটা ছিল। আর তখন থেকে এসএসসি কমপ্লিট করার পরে দেন আন্ডারগ্রেড যখন আমি কমপ্লিট করার পরে দেন আবার মাস্টার্সে অ্যাডমিশন নেই অ্যাপ্লাইড ইকোনমিক্সে। সো দ্যাটস ওয়াই চ্যালেঞ্জটা এখনো অনেক চ্যালেঞ্জ, টাইমটা খুবই টাফ, টাইমটা ম্যানেজ করা। বাট আই এম ব্লেসড যে আমার যে ফ্রেন্ডস যারা আছে, পার্টনার্স অ্যান্ড দেন দি টিম যাদেরকে নিয়ে আমি কাজ করতেছি, সো দে হেল্পড অ্যালট। কারণ তারা দেখা গেছে আমি যে সময়টুকু দিতে পারতেছি না, তারা সেলফ মোটিভেটেড হওয়ার কারণে তারা নিজেরাই নিজেদের যে কাজ যতটুকু ডিউ আছে অথবা যতটুকু করা দরকার তারা করে ফেলতেছে। তো এখনো পর্যন্ত চ্যালেঞ্জ অনেক আছে, বিশেষ করে যখন ডিসিশন মেকিং এর ইস্যু আসে, তখন তারা তো ডিসিশনটা নিতে পারে না, কারণ দে আর এমপ্লয়ি। সো দ্যাটস ওয়াই তারা ওয়েট করে, অথবা দেখা গেছে একটা টাইম এখানে একটা ল্যাগিং থাকে। তো এটা একটা বড় চ্যালেঞ্জ। আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে মানুষ, মানে আমি যেটা বিলিভ করি সেটা হচ্ছে আমার যে এখন যে সময়টুকু, এই সময়ের যে গুরুত্বটা, আফটার সার্টেন পিরিয়ড আমার এই সময়টুকুর অত গুরুত্ব থাকবে না। দ্যাটস ওয়াই আমার এই সময়টুকু এখন আমি যতটুকু সম্ভব অনেস্টলি, অথবা আমি মানে যে আমার যে সময়টা যেভাবে দেওয়া দরকার আমি ওভাবে দেওয়ার চেষ্টা করি। তো এভাবেই আমি ম্যানেজ করতেছি। বাট ইটস রিয়েলি ডিফিকাল্ট, ইটস আ টাফ। না, ডিফিকাল্ট তো অবশ্যই, কারণ যে কোনো কিছু একটা করাই ডিফিকাল্ট, সেখানে ইউ হ্যাভ টু গো টু রান। সো আপনার পার্টনার্সরা বা আপনি সিইউবির একটা, মানে আপনার অনেক ফ্রেন্ডরা তো আপনার সাথে আছে, এটা আপনি কিভাবে দেখছেন? এই বন্ডিংটা কাজ করছে ওখানে? এটা অবশ্যই একটা ভালো একটা দিক। কারণ হচ্ছে আমরা যখন সিইউবিতে ছিলাম, অ্যাট দ্যাট টাইম আমি সময় ওরকম দিতে পারতাম না। বিশেষ করে যখন ক্লাসটা করতাম, ক্লাস করার পরে আমাকে লিভ নিতে হতো, কারণ আমার অন্য অ্যাসাইনমেন্ট থাকে, অন্য এঙ্গেজমেন্ট থাকে। বাট আমি যদি কোনো কিছু মিস করি, দে হেল্পড মি, কারণ তারা আমার যে মানে যে লিমিটেশনসগুলো ছিল ওগুলো তারা সেফগার্ড দিয়েছে। তো
তো দ্যাটস ওয়াই এখনো পর্যন্ত এখনো যেমন আমি যখন কোনো ডিফিকাল্টি ফেস করি দেন আই কল দেম যে এটা হচ্ছে এটা হচ্ছে রাইট এখানে ব্রেইনস্টর্মিং হচ্ছে সলিউশনটা ইফেক্টিভ আসে। পয়েন্ট দিয়েছেন যে ব্রেইনস্টর্মিংয়ের সাথে টিম ওয়ার্কটা খুব জরুরি। টিম ভালো না হলে, যেমন নাজাদ বলল ট্রেন করেছে অন্য ব্যাকগ্রাউন্ড থেকে, সো টিম ওয়ার্ক, ইটস আ টিম ওয়ার্ক। থ্যাংক ইউ ওসমান। আমি চলে যাচ্ছি আবার নাজাতের কাছে। সো নাজাত, আপনার নিজের স্টার্টআপটাকে ইনোভেটিভ রাখতে আপনি কি কি স্ট্র্যাটেজি ফলো করেন বা ইউজ করছেন? স্ট্র্যাটেজি বলতে আসলে আমি মনে করি ইটস ভেরি ইম্পর্টেন্ট টু পে অ্যাটেনশন টু দ্য স্মলেস্ট ডিটেলস। আর যেটা ওই যে বললো যে ব্রেইনস্টর্মিং, ইটস ভেরি ইম্পর্টেন্ট। সো ব্রেইনস্টর্মিং করে করে আমি একদম ছোট ছোট যেই জিনিসগুলো নিয়ে আমার কাস্টমার বা আমার কনজিউমার, আমি তো যেহেতু ইন্টেরিয়র ডিজাইনিংও আমার একটাই, আর আমার নেক্সট একটা ভেঞ্চার আসছে ফেব্রুয়ারিতে অ্যাপারেলস নিয়ে। আর আরেকটা থ্যাংক ইউ, আরেকটা হচ্ছে স্টার্ট করেছি অলরেডি, মানে এখনো ওভাবে করে করিনি, মার্কেটিং করিনি, ওটা স্টার্ট করেছি। ওটা হচ্ছে আপনার আমার ইন্টেরিয়রের সাথে হোম অ্যান্ড বিয়ন্ড যেটা, ওইটা তো হচ্ছে গিয়া দেখা যাবে যে ফার্নিচার্স থেকে শুরু করে ডেকোর আইটেম যেগুলো সেগুলো অ্যাভেলেবেল থাকবে ওটার ভিতরে। মানে সবসময় মানে চিন্তা করতে হয় যে হোয়াট ইজ দ্য নেক্সট বিগ থিং। একটা ক্লায়েন্টকে আমি যখন কোনো একটা প্রজেক্ট দিব, হোয়াট ক্যান বি দ্য নেক্সট বিগ থিং, বা এখনের যে মডার্ন যে এরাটা চলছে এটার সাথে এক্স্যাক্টলি ওই ডিমান্ডটাকে সবসময় চেষ্টা করি যে মাথায় রাখতে কিভাবে করে এর সাথে আমি কোপ আপ করতে পারবো, ওগুলা ওভাবে করে আর কি। এটা থ্যাংক ইউ ভেরি মাচ। একটা পয়েন্ট আমি নোট করতে চাই যে টার্গেট মার্কেট, আপনি কিন্তু একটা ভালো কথা বলেছেন যে এন্টারপ্রেনিয়রদের কিন্তু টার্গেট মার্কেটটা ডিসাইড করে নিতে হবে। আমরা সবার জন্য যদি করি সেটা কিন্তু কখনোই ভালো কিছু হবে না। থ্যাংক ইউ নাজাত। আবারও ফিরে যাচ্ছি আমি ওসমানের কাছে। সো ওসমান, আপনার মতে একটা সাকসেসফুল বিজনেস বা স্টার্টআপ যদি আমি এস্টাবলিশ করি এবং অপারেট করতে চাই, সেক্ষেত্রে হোয়াট আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস, হোয়াট ডু ইউ থিঙ্ক, যে কি কি না থাকলে আসলে এটা পসিবল না? ওকে, সেক্ষেত্রে আমি যেটা ফিল করি, আমার পার্সোনাল ফিলিংস, সেটা হচ্ছে আমি একটা অ্যাক্রোনিম সেট করি, যেটা যেমন পেশেন্স, তারপর আরেকটা হচ্ছে রেজিলিয়েন্ট হতে হবে, দেন আরেকটা বিষয় আমি ফোকাস করি সেটা হচ্ছে যে আই হ্যাভ টু বি আ গুড ম্যানেজার অ্যাজ ওয়েল। সো এই তিনটা বিষয়কে আমি আমার ক্ষেত্রে প্রায়োরিটি দেই। তবে এই তিনটা সব ক্ষেত্রে যে অ্যাপ্রোপ্রিয়েট ওরকমও না। যেমন আমি একটা এক্সাম্পল দেই যে আমি অক্ষর আমরা যখন বাসায় যখন একা থাকি তখন আমরা একটা চা বানাই নিজেদের জন্য। তো এই চাটা যখন বানাই, এই চাটার জন্য তিনটে ইনগ্রেডিয়েন্টস মাস্ট। একটা হচ্ছে যে দুধ, তারপর দেন চিনি, দেন হচ্ছে আমার চা পাতা, এই তিনটা মাস্ট। কিন্তু এই তিনটা হইলে যে এটা চাটা অনেক ভালো হয়ে যাবে এটা না। এটার ক্ষেত্রে যে প্রসেসটা, অথবা যে আমরা যদি শুধুমাত্র যদি ফোকাস দেই যে না আমার এই ইনগ্রেডিয়েন্টসগুলো হইলেই চা হয়ে যাবে, অথবা একটা গুড বিজনেসের জন্য এই তিনটা ইনগ্রেডিয়েন্টস হইলে আমার এক বিজনেসটা অনেক ভালো চলবে, সাকসেসফুল বিজনেসম্যান হয়ে যাব, এটা এরকম না। এখানে আমার আদার্স ফ্যাক্টরস যেগুলো আছে এগুলোকেও আমার প্রায়োরিটি দিতে হবে। লাইক আমার এখানে লোকেশন সেটিং, যেটা পরে ফুড ইন্ডাস্ট্রি, লোকেশনটা ভেরি ইম্পর্টেন্ট। আমি কোন লোকেশনটা চুজ করতেছি। আবার আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমার এখানে যে টিম আছে, টিমটা সেলফ মোটিভেটেড কিনা, এরকম আরো অনেকগুলো, রাইট, প্রাইসিং, কম্পিটিটিভ প্রাইসিংটা আছে কিনা, আমার ওখানে ইফেক্টিভনেসটা ওরকম আছে কিনা, এগুলো সবগুলোই ইম্পর্টেন্ট। বাট আমি যেটা বলছিলাম যে এই তিনটা জিনিস একজন গুড বিজনেসম্যান অথবা গুড মানে আমার এন্টারপ্রেনারের জন্য খুবই নেসেসারি। একটা হচ্ছে তার মধ্যে পেশেন্স থাকতে হবে, একটা টাইম পর্যন্ত ওয়েট করতে হবে টু গেট রিটার্ন ফ্রম আ ভেঞ্চার। আর আরেকটা বিষয় যেটা রেজিলিয়েন্ট হতে হবে, যে কোনো মুভমেন্ট অথবা যে কোনো সবকিছুতে আমাকে ওভাবে অ্যাডাপ্ট করতে হবে, ফ্লেক্সিবল হতে হবে। আর লাস্ট ওয়ান হচ্ছে আমাকে গুড ম্যানেজার হতে হবে, যে আমি যে কোনো কাজ যখন আমার কাছে টিম কাজ করতেছে তখন আমাকে ওভাবে এটা ম্যানেজ করতে হবে, যে কোনো প্রবলেম সলিউশন করতে হবে। আর এখন এই যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে যে কথাটা হচ্ছিল, এখানে কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা প্রবলেম সলভিং। যে কোনো প্রবলেম আমি সলভ করতে পারলে দেন I can become a leader or good manager or a entrepreneur. পজিটিভলি নিতে হবে, রাইট। মানে ইন্ডাস্ট্রি 4 এর তো এটাই, ইন্ডাস্ট্রি ফেস করতে হবে, অ্যাডাপ্ট করতে হবে প্রবলেমের সাথে। ইন্ডাস্ট্রিতে এটা কিন্তু মেন যে আপনাকে এখন প্রবলেম বোঝা যাবে না, দিস ইজ দ্য থিং যে এটাকে আপনাকে ওভারকাম করতে হবে, রাইট। আমি একটা আমার প্যারেন্টস এর যেটা আমি অ্যারাউন্ড 2012 and 13 at that time I was a failure actually. আমার আন্ডারগ্রেড ছিল না, দেন আমার এসএসসি কমপ্লিট ছিল না। তো তখন আমার প্যারেন্টস আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন, এবং আমার আব্বু একটা আমাকে কথা বলছেন যে আমি যখন মানে হতাশ হয়ে যাচ্ছি তখন উনি আমাকে ফোর্স করতেছিলেন যে তুমি হতাশ কেন হচ্ছ, মানে যদি আশাই না থাকে তাহলে মানুষের বেঁচে থাকার তো কোনো মূল্যই নেই। এই যে জিনিসটা, যে যখনই আমি আপসেট হই অথবা যখনই আমি কোনো
একটা বিষয় নিয়ে খুবই ফ্রাস্ট্রেটেড থাকি, তখন আমার মাথায় ওই যে কোডটা ওইটা আমার মাথায় ঘুরে যে না, আমি এখানে হতাশ হওয়া যাবে না, অথবা আমাকে একটা আশা থাকতে হবে। এবং আমি এখন যে পজিশনে আছি, আমার এটা একদমই স্টার্ট আপ, বাট আই হ্যাভ আ প্ল্যান এটাকে যে কিভাবে একটা বড় একটা ভেঞ্চারে নিয়ে যাওয়া যায়, অথবা এটার পাশাপাশি আমাকে আর আমার কি ক্যারিয়ারে কি করা যায়। এই যে জিনিসগুলো, এটা সবকিছু অ্যাচিভেবল না, বাট স্টিল রাইট, আমার প্ল্যান থাকতে হবে, আমার এইম থাকতে হবে যে আমাকে এখানে পৌঁছাতে হবে, অথবা আমাকে এই জিনিসটা অ্যাচিভ করতে হবে। তো এই জন্য আরেকটা, এটা যেমন আমি ইকোনমিক্সে যাওয়ার মেইন রিজনও কিন্তু এটা, সেটা হচ্ছে আমার ক্যারিয়ারকে ডাইভার্সিফাই করার জন্য। অ্যাজ এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এটার উপরে তো আর কিছু নাই। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হাইয়েস্ট কোয়ালিফিকেশন ফর অ্যান অ্যাকাউন্টেন্ট, বাট এখন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে যুগ আসতেছে, অথবা সামনে আমরা যেটা ফেস করতেছি, যেটা দেখতে পারি, এখানে যদিও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অথবা সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট তারা ওরকম ইফেক্টিভ নাও হতে পারে, বাট স্টিল দেয়ার আর রিস্ক। দ্যাটস ওয়াই আই চুজ ইকোনমিক্স অ্যাজ আ সেকেন্ড হোম, যে না ঠিক আছে, আমাকে ক্যারিয়ারটাকে ডাইভার্সিফাই করে রাখতে হবে। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। একটা কথা আসলে আমাদের সবারই নেওয়া উচিত, যেটা আপনার ফাদার বলেছেন, এন্ড আই ডু বিলিভ যে হতাশ হয়ে লাভ নেই। ইউ হ্যাভ টু মোটিভেট ইয়োরসেলফ অল দ্য টাইম। ফেলিওর হবে, অনেক সময় হয়তো লাইফে ফ্রাস্ট্রেটেড হব, বাট ওই যে প্রেজেন্স, আব্বুদের এইগুলো অনেক ভালোই থাকে, আব্বুদের লেসনস গুলো কিন্তু খুব ভালো থাকে। আমি যখন এটা স্টার্ট করছিলাম, তখন আমার আব্বু আমাকে বলছে যে দেখো, দুইটা জিনিস হবে, আইদার ইউ বিকাম সাকসেসফুল, নাইলে ইউ লার্ন সামথিং, মানে দেয়ার ইজ নো লস কোনো। হ্যাঁ, এটা আমাকে বলছে। সো ইউ আইদার ইউ উইল গেইন অর ইউ উইল লার্ন। হ্যাঁ, আমি এটা বিলিভ করি। ফেলিওর তো থাকতেই পারে, ধাক্কা না খেলে শিখলাম কি। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার চলে যাচ্ছি নাজাতের কাছে। নাজাত, একটু ভিন্ন ধর্মী কোয়েশ্চেন নিয়ে আসছি। সো বিং আ উইমেন মানে উইমেন এম্পাওয়ারমেন্টটাকে আপনি কতটা এসেনশিয়াল মনে করেন? আমি মনে করি এটা অনেক ইম্পর্টেন্ট, বিকজ দেখা যাচ্ছে যে এখন যদি আমরা রুরাল এরিয়াস গুলোতেও খেয়াল করি, সব মহিলারা কিন্তু দেখা যাচ্ছে অনলাইনের বেসড হোক বা যাই হোক, ওরা কিন্তু বিজনেস করা ট্রাই করছে, and they are earning. হ্যাঁ, they are earning and they are contributing to their families, right? সো আমি মনে করি এই যে আইডেন্টিটিটা যে হচ্ছে সবার একটা, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারা ইকোনমিকে তারা দিতে পারছে, দে আর কন্ট্রিবিউটিং টুয়ার্ডস ইট, দে আর হেল্পিং সাপোর্টিং দেয়ার ফ্যামিলি। সো আমি মনে করি এটা অনেক ইম্পর্টেন্ট। একটা যে কোনো মানে মানুষের একটা নিজস্ব কিছু করার একটা এক্স্যাক্টলি আইডেন্টিটি থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি এটা মনে করি। আর আমি এটাও মনে করি যে একটা ফ্যামিলির সাপোর্ট, এটার জন্য একটা ফ্যামিলির সাপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি মহিলাদের ক্ষেত্রে। যেমন আমার হাজবেন্ড, যে ও তো ক্রিকেট প্লেয়ার, সো আমি অনেক সময় দেখছি ওদের তো অনেক আপস এন্ড ডাউনস হয় ক্রিকেট ক্যারিয়ারে, রাইট? সো আমি ওকে একদম ওর ওয়ার্স্ট ফেজ থেকে আমি ওকে একদম এমন ভাবে গেট ব্যাক করতে দেখেছি। সো এইগুলা জিনিসগুলো না, এন্ড হি ইজ ভেরি সাপোর্টিভ। আমার ফ্যামিলি, আমার বোনরা, আমার আব্বু আম্মুদের ভেরি সাপোর্টিভ। সো আমি মনে করি মহিলাদের ক্ষেত্রে এই সাপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি বেটার হাফের সাপোর্ট। এটা বোঝা যাচ্ছে যে ভাইয়াকে আমরা পৌঁছে দিচ্ছি যে ইউ আর ভেরি হ্যাপি উইথ হিম এন্ড থ্যাংক ইউ। মানে এটা কিন্তু আসলেই মানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স করার ক্ষেত্রে মেয়েদের কিন্তু ফ্যামিলি সাপোর্ট দরকার। এক্স্যাক্টলি উই ডু বিলিভ, নো অফেন্স, ছেলেদেরও এম্পাওয়ারমেন্ট তো অবশ্যই দরকার, বাট উইমেন এম্পাওয়ারমেন্ট হলে একটা মেয়ে যেমন এগিয়ে যাবে, দেশটাও কিন্তু এগিয়ে যাবে। সো এটাও কিন্তু ইম্পর্টেন্ট ফর দ্য ডেভেলপমেন্ট। তো থ্যাংক ইউ ভেরি মাচ। চলে যাচ্ছি ওসমানের কাছে। ওসমান, ইউ আর ওয়ান অফ আওয়ার প্রাউড অ্যালামনি। সো আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে আপনার এই পথ চলার ক্ষেত্রে স্পেশালি মানে বিসাইড জব, আপনি যে স্টার্টআপে এসেছেন, সেই ক্ষেত্রে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা এক্স্যাক্টলি কিভাবে হেল্প করেছে? এটা আসলে একাডেমিক বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, কারণ একটা জিনিস কি, যেমন আমরা যখন আপনার ক্লাসে ছিলাম অথবা অন্য ফ্যাকাল্টিদের ক্লাসে ছিলাম, কিছু মডেল যেগুলো আমাদের মাথায় এখনো পর্যন্ত গেঁথে আছে, লাইক সট। আমি যখন যে কোনো প্রবলেম ফেস করি, আমার সট এটা চলে আসে। আরেকটা জিনিস পেস্টেল অ্যানালাইসিস। সো একাডেমিক যদি আমি ইগনোর করি একাডেমিক বিষয়গুলোকে অথবা আমার আন্ডারগ্রেডটাকে, তাহলে আমি বলবো না, আমার ক্যারিয়ারে এখানে এখনো পর্যন্ত গ্যাপ আছে। সো দ্যাটস ওয়াই আই থিঙ্ক আন্ডারগ্রেড অথবা মাস্টার্স একাডেমিশিয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ আ ডিগ্রি। আসলে উইদাউট ডিগ্রি হ্যাঁ অনেকে সাকসেসফুল, নো অফেন্স, কারণ অনেকেই আছে যে কোনো ধরনের ডিগ্রি ছাড়া দে বিকাম পপুলার পারসন, ওর দেখা গেছে তার বিজনেসটা অনেক ভালো বিজনেস করতে পারতেছেন। বাট আমরা আমরা জেনারেল স্টুডেন্ট যারা, অথবা আমাদের ওরকম এক্সট্রাঅর্ডিনারি ক্যাপাবিলিটিস নাই যে আমরা দেখা গেছে সবকিছু অ্যাচিভ করে ফেলবো। দ্যাটস ওয়াই আমাদের যে শেখার যে জায়গাটা, এটা হচ্ছে আমি মনে করি যে এই যে কানাডিয়ান ইউনিভার্সিটি অথবা এই যে ইউনিভার্সিটির
যে ফার্দার স্টাডিজ স্টেজটা, রাইট, এই জায়গায় আমরা এই জিনিসগুলো অ্যাচিভ করতেছি। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমরা আমাদের মধ্যে যে কমিউনিকেশন স্কিলসগুলো, এগুলো কিন্তু বাসায় বসে আসলে কমিউনিকেশন স্কিল কখনো ডেভেলপ হয় না। এটা যখন আমরা ইউনিভার্সিটিতে আসি, ক্লাসে থাকি, এই ক্লাসে আমরা একজন আরেকজন থেকে শিখতেছি অনেক কিছু। আমরা দেখা গেছে আমাদের যে গ্যাপগুলো, এগুলো আরেকজন যখন এই প্রবলেমটা ফেস করতেছে, দেন আমরা নিজেদেরকে সংশোধন করে নিচ্ছি। সো আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ আ ডিগ্রি। আর আরেকটা বিষয় যেটা, এখন যে সামনে যে এরা আসতেছে, এখানে আমি বলবো একটা স্কিল সেট এনাফ না, আপনাকে মাল্টিপল স্কিল সেট থাকতে হবে, মানে আপনাকে ভার্সেটাইল হইতে হবে। রাইট, এক্স্যাক্টলি। সো আমার কাছে এটা মনে হয়, এটা আমার পার্সোনাল ফিলিং। মানে আই ডু বিলিভ, আমার ধারণা নাজা তোমাদের সাথে এগ্রি করবে, যে এডুকেশন ইজ আ জার্নি, রাইট, দিস ইজ নট আ ডেস্টিনেশন। শেখার কোনো শেষ নেই। সো ইউ ভেরি ওয়েল সেড, যে আসলে নতুন জিনিস আসবে, সেটা আবার শিখতে হবে। যেমন এখন এআই, এরপর আরো কিছু, মানে শেষ হবে না। প্রিপেয়ার থাকতে হবে, অ্যাডাপ্টেবিলিটি থাকতে হবে এবং প্রিপেয়ার থাকতে হবে। এক্স্যাক্টলি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা কিন্তু গল্পে অলমোস্ট এন্ড অফ দ্য সেশনে চলে এসেছি। সো এই পর্যায়ে আমি আমার দুইজন তরুণ গেস্টকে অনুরোধ করব যে তাদের এন্টারপ্রেনিউরশিপ নিয়ে টিপস এন্ড ট্রিক্স যা আপনাদের মনে হয় শেয়ার করতে ফর দ্য ইয়াংস্টার্স। তবে প্রথমে ওসমানকে বলছি তার মেসেজটা শেয়ার করতে। ওকে, আমি যেটা পার্সোনালি বিলিভ করি, যে সেটা হচ্ছে এই জেনারেশন যে কোনো কিছু অ্যাচিভ করতে পারে। সো আমি যদি এন্টারপ্রেনিউরশিপে যদি আমরা আসি, আমাদের মতো ইয়াং জেনারেশন যারা আছে, আমি মনে করি যারা যে অসাধু ব্যবসায়ী, অথবা যারা হচ্ছে এই ধরনের আমাদের যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই জিনিসগুলোকে যারা সিন্ডিকেট করে, অথবা এখানে যে আমাদেরকে দমিয়ে রাখে, অথবা আমাদের যে জীবনযাত্রাকে যে মানে আমাদের স্বাভাবিক যে গতি, এই গতিকে অব্যাহত রাখতে হলে আমাদেরকে আসতে হবে। আমি ইয়াংস্টারকে অনুরোধ করব যে আপনারা আসেন, আপনারা নিজেরাই বিজনেসে নামেন, শিখেন। হ্যাঁ, প্রবলেম হবে, প্রবলেম ফেস করবেন, এই প্রবলেমটা কিভাবে সলিউশন করতে হবে এটা নিয়ে আপনারা অ্যানালাইসিস করেন, এবং কি আমি জানি যে আপনারা পারবেন। এখানে আমি নিজেই বিশ্বাস করি যে এটা আমার দ্বারাও সম্ভব, আপনাদের দ্বারাও সম্ভব। সো আসেন সবাই, আমরা যে এন্টারপ্রেনার হিসেবে ছোটোখাটো আমরা কিছু ভেঞ্চারে আগাই। বড় ধরনের বিজনেসে যাওয়ার আমি মনে করি এখনও সময় না, বাট আমাদেরকে লার্নিংয়ের জন্য ছোট ছোট ভেঞ্চার্সগুলোতে আমাদের এক্সপেরিমেন্ট করা উচিত। ভেরি ওয়েল সেড, থ্যাংক ইউ ভেরি মাচ ওসমান। চলে আসি নাজাদের কাছে। নাজাদ, আপনার মেসেজটা যদি শেয়ার করতেন। আচ্ছা, আমার মেসেজটা হচ্ছে যে আমি মনে করি নাথিং শুড বি স্টপিং ইউ ফ্রম অ্যাচিভিং ইউর গোলস। সো হার্ডলস আসবেই, বাট ইউ হ্যাভ টু গো উইথ দ্য ফ্লো। অ্যান্ড আরেকটা জিনিস আমি সবসময় মাথায় রাখি, যে ফার্স্ট ফেজ অফ ইউর লাইফ ইউ লার্ন, ইন দ্য সেকেন্ড ফেজ ইউ আর্ন, অ্যান্ড ইন দ্য থার্ড ফেজ অফ ইউর লাইফ ইউ রিটার্ন টু দ্য কমিউনিটি বা টু দ্য ইকোনমি, ঠিক আছে, টু দ্য পিপল। সো আমি মনে করি যে ছোট ছোট বিজনেস দিয়ে আমাদের স্টার্ট করা উচিত, যেটা ভাইয়া বলছিল, যে সাহস করে স্টার্ট করা উচিত। কারণ দেখা যায় যে এখন আমাদের এখানে যেমন আনএমপ্লয়মেন্টের যে প্রবলেমটা, হ্যাঁ, সো যদি আমরা এরকম ছোট ছোট ভেঞ্চার স্টার্ট করি, তখন দেখা যাবে যে অনেক মানুষের কর্মক্ষেত্র হয়ে যাবে। এটা আমাদের থ্রুতে যদি আমরা করতে পারি, তাহলে ওয়াই নট। আর যাদের দেখা যাচ্ছে যে এখনের জেনারেশনরা, তো ওরা অনেক ইনোভেটিভ থিঙ্কিং করে, ইনোভেটিভ আইডিয়াস মাথার ভিতরে আছে, এন্ড প্রবলেম সলভিং স্কিলসও অনেক বেশি। সো দেখা যায় যে এই ছোট ছোট জিনিসগুলা নিয়ে যদি আমরা সাহস করে, যদি লিপ অফ ফেথ নিয়ে যদি স্টার্ট করি, আমি মনে করি সাকসেসফুল এমনি হওয়া যাবে আসলে, সত্যি কথা। আর যদি না হওয়া যায়, যেটা অ্যাজ আই সেড, either you learn or you be successful, so there is no loss. Yeah. So very well said, Jen. There is no loss, right? Life is all about gaining, right? Yeah. So গল্পে আমাদের কিন্তু আমরা আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের দুজনকে আমার সাথে পেয়ে আই এম রিয়েলি হ্যাপি। অনেক শুভকামনা আপনাদের নতুন এন্টারপ্রেনিউরশিপ ভেঞ্চারের জন্য। আপনাদের স্টার্টআপ আরো সাফল্য পাক। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। ডিয়ার ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং আস। আবারও চলে আসবো পরবর্তী কোনো এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। Canadian University of Bangladesh, inspiring applied knowledge.